আকাশে মেঘ নেই, কিন্তু বাতাসে এক অদ্ভুত গন্ধ ভাসছে। এই গন্ধ কোনো ফুলের নয়, কোনো বৃষ্টির নয়, এই গন্ধ পরিবর্তনের। ঢাকার রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ চারপাশে তাকায়, তাহলে সে বুঝতে পারবে কিছু একটা ঘটতে যাচ্ছে, অভূতপূর্ব। প্রথম যখন দৃশ্যটা চোখে পড়ল, তখন মনে হলো হয়তো ঈদের ছুটি শুরু হয়েছে। কিন্তু না, এটা ঈদ নয়, ক্যালেন্ডারে ঈদের কোনো তারিখ নেই। এখন তাহলে এত মানুষ কোথায় যাচ্ছে? কেন এত তাড়া? কেন এত উত্তেজনা? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে থাকল। উত্তর খুঁজতে গিয়ে যা দেখলাম তা আমাকে থামিয়ে দিল। কমলাপুর রেল স্টেশন। স্বাভাবিক দিনে এখানে মানুষ থাকে বটে, কিন্তু আজকের দৃশ্য সম্পূর্ণ আলাদা। লাখো মানুষ যেন একসাথে সিদ্ধান্ত নিয়েছে তারা ঢাকা ছাড়বে। তাদের গন্তব্য একটাই, নিজ নিজ এলাকা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পেতে বেশি সময় লাগেনি। ভিড়ের মধ্যে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই শব্দ, দাঁড়িপাল্লা। হ্যাঁ, এটা ভোটের ভিড়। 12ই ফেব্রুয়ারি ভোট, আর এই মানুষগুলো সেই ভোট দিতে যাচ্ছে। কিন্তু অপেক্ষা করুন, এখানে গল্পটা শেষ নয়। আসল রহস্য তো এখনও শুরুই হয়নি। বাংলাদেশে নির্বাচন নতুন কিছু নয়। প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়, মানুষ ভোট দেয়। কিন্তু এবারের নির্বাচন আগেরগুলোর মতো নয়, এবার কিছুটা ভিন্ন। সেই ভিন্নতা কি, সেটাই এই প্রতিবেদনের মূল প্রশ্ন। সাধারণত নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো মানুষকে ভোট দিতে আনার জন্য টাকা খরচ করে, বাস ভাড়া করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। কিন্তু আজ যা দেখলাম তা সম্পূর্ণ উল্টো। এই মানুষগুলো কেউ কারুর কাছ থেকে টাকা নেয়নি। তারা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে টিকিট কিনেছে। এমনকি সিট না পেয়ে ট্রেনের ছাদে উঠে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে। একজন যাত্রীকে জিজ্ঞেস করলাম, ভাই, এত কষ্ট করে কোথায় যাচ্ছেন? তার উত্তর শুনে থমকে গেলাম। সে বলল, দাঁড়িপাল্লার প্রার্থীরা এদেশের সম্পদ। তারা জিতলে দেশের সেবা করবে, না জিতলেও করবে। তারা অন্যদের মতো লুটপাট করার মানুষ নয়, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না। এই বিশ্বাসটাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এই বিশ্বাস, এই শব্দটা বারবার ফিরে আসছে। মানুষ বিশ্বাস করছে, কিন্তু কাকে? জামায়াতে ইসলামীকে, সেই দল যাকে গত কয়েক দশক ধরে একটা নির্দিষ্ট ট্যাগ দিয়ে রাখা হয়েছিল। সেই দল যাকে মূলধারার রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে বারবার। আজ সেই দলের প্রতীক দাঁড়িপাল্লার জন্য মানুষ ট্রেনের ছাদে উঠছে। ঢাকার রাস্তা আজ অদ্ভুত রকম ফাঁকা, রিকশা পাওয়া যাচ্ছে না। কারণ জানতে চাইলে জানা গেল, রিকশা চালকরাও ভোট দিতে গেছে। তাদের সবার গন্তব্য নিজ নিজ গ্রাম। পুরো শহর জুড়ে এক উৎসবের আমেজ, মানুষের চোখে মুখে আনন্দ। তারা শুধু ভোট দিতে যাচ্ছেন না, তারা পরিবর্তন আনতে যাচ্ছে। একজন রিকশা চালককে জিজ্ঞেস করলাম, মামা, ভোট মারবেন না? তার উত্তর ছিল অপ্রত্যাশিত। সে বলল, না মামা, আগে দেশ ঠিক করা দরকার। এবারের ভোটটা আমি জামাতকে দিমু, দেশের শান্তি দরকার। এই সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে এই কথা শুনে বুঝলাম কিছুটা সত্যি বদলে যাচ্ছে। কমলাপুর স্টেশনে হাজার হাজার তরুণ তরুণী, এরা প্রথমবার ভোটার। এরা বলছে তরুণ ছেলে মেয়ে এবং নারীদের ভোট জামাত পাবে। কেন? কারণ জামাত তাদের কথা শুনছে। তাদের ইশতেহারে তারুণ্যের স্বপ্নের কথা আছে। নারীরা দল বেঁধে বাসে উঠছে, তাদের হাতে ছোট ছোট ছেলে মেয়ে। এত কষ্ট করে কেন যাচ্ছেন? জিজ্ঞেস করে একজন বললেন, আমরা নিরাপত্তা চাই, আমরা সম্মান চাই। জামাত ছাড়া সেটা কেউ দিতে পারবে না। গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আজ অফিস ছুটির পর স্রোতের মতো টার্মিনালে ছুটছে। খবর নিয়ে জানা গেছে, গার্মেন্টস কর্মীদের বড় অংশ জামাতকে ভোট দেবে। তারা মনে করে জামাত ক্ষমতায় আসলে তাদের বেতন বাড়বে, তাদের অধিকার রক্ষা হবে। বিএনপি ভেবেছিল শ্রমিকরা তাদের ভোট দেবে, কিন্তু শ্রমিকরা দেখছে বিএনপি নেতারা কারখানার মালিকদের সাথে হাত মিলিয়েছে, আর জামাত নেতারা শ্রমিকদের হকের কথা বলছে। রাত বাড়ছে, কিন্তু মানুষের যাত্রা থামছে না। সারা রাত চলবে এই কাফেলা। আগামীকাল সকালের মধ্যে সবাই পৌঁছে যাবে তাদের প্রিয় গ্রামে, যেখানে অপেক্ষা করছে তাদের পরিবার আর অপেক্ষা করছে ব্যালট পেপার। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে গেল। যখন মাঠের চিত্র দেখা যাচ্ছে, ঠিক তখনই ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানীতে অন্য একটা ঘটনা ঘটে যাচ্ছে, যা সারা জীবন জামাতের সমালোচনা করেছে। তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে এই পরিবর্তন। ডেভিড বার্গম্যান, এই নামটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অপরিচিত নয়। তিনি ডক্টর কামাল হোসেনের জামাই ব্যারিস্টার সারা হোসেনের ব্রিটিশ স্বামী, একজন আন্তর্জাতিক সাংবাদিক যিনি সারা জীবন জামায়াতের সমালোচনা করেছেন। কিন্তু গতকাল ডেইলি স্টারে তিনি আর্টিকেল লিখেছেন, তারপরে অনেকে চমকে উঠেছে।
বার্গম্যান জামায়াতের এই বিপুল জনপ্রিয়তা দেখে যে শব্দটা ব্যবহার করেছেন তা হল রিমার্কেবল বা অসাধারণ। এই শব্দটা তার মুখ দিয়ে বের হওয়া অনেকটা অবিশ্বাস্য, কিন্তু তিনি বলেছেন বার্গম্যানের বিশ্লেষণে প্রথম যে কারণটা উঠে এসেছে তা হল দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের সুখ্যাতি। যেখানে অন্য দল মানে লুটপাট, সেখানে জামাত মানে ক্লিন ইমেজ। দ্বিতীয়ত, কল্যাণমূলক রাজনীতি। মানুষের বিপদে আপদে জামাত পাশে থাকে, এটা এখন আন্তর্জাতিক সাংবাদিকরাও স্বীকার করেছে। তৃতীয়ত, তৃণমূল পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা। বিএনপিতে যখন বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, তখন জামায়াতে পিন পতন নীরবতা। চতুর্থত, ইসলামপন্থী হওয়ার পরেও নমনীয় এবং মধ্যপন্থী অবস্থান। পশ্চিমা বিশ্ব একদিন জামাতকে উগ্র ভাবত, কিন্তু বার্গম্যান বলছেন এরা মডারেট, এরা আধুনিক মতো। এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে জামায়াতের অবস্থান। বাংলাদেশের মানুষ এখন আর ভারতের দাদাগিরি চায় না, আর এই সেন্টিমেন্টকে জামাত শতভাগ ধারণ করতে পেরেছে। বার্গম্যান বলছেন ভারত বিরোধিতার একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এখন জামায়াত। ৭০০ জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কারণ করা জামায়াত এখন আর পুরনো দিনের দল নয়, তারা এখন ২৪-এর বিপ্লবের সাথে একাত্ম। সপ্তমত, এবং এটা খুব ইন্টারেস্টিং, ৭১-এ যারা দুর্বল হয়ে যাওয়া নতুন প্রজন্ম ৭১ দেখেনি, তারা দেখেছে ২৪। আওয়ামী লীগ ৪২ বছর ধরে যে ট্যাগ দিয়ে জামায়াতকে দাবিয়ে রেখেছিল, সেই ট্যাগ এখন আর কাজ করছে না। বার্গম্যানের মতো লোক এটা স্বীকার করা মানে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক ঠোকা। অষ্টমত, মাঠে জামাত এখন একমাত্র সুসংগঠিত শক্তি। বিএনপি যখন নিজেদের দ্বন্দ্বে ব্যস্ত, তখন জামাত ব্যস্ত জনসেবায়। কিন্তু শুধু বার্গম্যান নয়, আরেকটা চমকপ্রদ ঘটনা ঘটেছে। বামপন্থীদের গুরু, বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম, যিনি সারা জীবন প্রগতিশীলতার কথা বলেছেন, তিনি এখন জামায়াতের আমির পক্ষেই সাফাই গিয়েছেন। আমি জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে যখন গুজব ছড়ানো হচ্ছিল, তখন শহীদুল আলমও সেই স্রোতে গা ভাসিয়েছিলেন। কিন্তু আজ তিনি সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন সত্যি আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, অর্থাৎ তিনি আমির জামায়াতের কথাকেই সত্য বলে মেনে নিয়েছেন। এটাই সত্যি। শহীদুল আলমের মতো লোক যখন জামায়াতের পক্ষে দাঁড়ান, তখন বুঝতে হবে বাতাস কোন দিকে বইছে। সুশীল সমাজ, বামপন্থী, সেকুলার সবাই এখন বুঝতে পারছে জামায়াতকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের দম্ভ চূর্ণ হয়ে গেছে। লঞ্চের দেখে এখন মিনি জনসভা চলছে। মানুষ একে অপরের সাথে কথা বলছে, ভাই মার্কা কোনটা? উত্তর আসছে সমস্বরে দাড়িপাল্লা। অচেনা মানুষও আজ এক হয়ে গেছে, তাদের লক্ষ্য একটাই, ১২ তারিখের বিজয়। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে মানুষ। এটা শুধু বাড়ি ফেরা নয়, এটা একটা মিশন। তাদের চোখে মুখে ক্লান্তি নেই, আছে শুধু উত্তেজনা, আনন্দ। কেউ গান গাইছে, কেউ স্লোগান দিচ্ছে। এই আবেগটা টাকা দিয়ে কেনা যায় না। রাত গভীর হচ্ছে, কিন্তু মানুষের স্রোত থামছে না। ঢাকার রাস্তা ফাঁকা হয়ে গেছে, কিন্তু গ্রামগুলো পূর্ণ হয়ে উঠেছে। কোলাহলে ভরে উঠেছে প্রতিটি জনপদ। এই জনস্রোত কি প্রমাণ করছে জামাত কি এবার সত্যিই ইতিহাস তৈরি করতে যাচ্ছে? তরুণ, নারী, শ্রমিক সবাই এক কাতারে, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, গ্রাম থেকে গুলশান, সবাই যেন একই দিকে তাকিয়ে আছে। যখন ডেভিড বার্গম্যানের মতো আন্তর্জাতিক পর্যবেক্ষক জামায়াতের উত্থানকে অসাধারণ বলেন, যখন শহীদুল আলমের মতো সুশীল আইকন জামায়াতের ডিফেন্সে কথা বলেন, তখন আর বুঝতে বাকি থাকে না আগামী ১২ তারিখে কি হতে যাচ্ছে। এটা শুধু ভোট বিপ্লব নয়, এটা একটা বুদ্ধিবৃত্তিক পরিবর্তন। দেশি বিদেশি সব সমীকরণ এখন দাঁড়িপাল্লার পক্ষে ঘুরে যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ। বিজয় বন্দর কি সত্যিই কাছে, নাকি এটা শুধু একটা মরীচিকা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে ১২ তারিখ পর্যন্ত। তবে একটা কথা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে কিছু একটা বদলে যাচ্ছে। সেই বদল কোন দিকে যাবে তা এখনও রহস্যে ঘেরা, কিন্তু এই রহস্যের উত্তর আর বেশি দূরে নয়।